আচ্ছা, এরপর আসি হচ্ছে ক্লাস 3.1 হোম। এই হোমটা কি বা হোম ট্যাবটা কি দুইটা পার্টে কিন্তু বিভক্ত করা হয়েছে। এক্সেলের যত কাজ আছে এই 60 থেকে 70% সব হোমের কাজ, সব হোমেই কাজ, হোম দিয়ে কাজ করা যাবে। এখন হোমকে দুই ভাগে বা দুইটা পার্টে বিভক্ত করা হয়েছে। 3.1 হোম, প্রথমে আছে ক্যাজুয়াল যে জিনিসগুলো যেগুলো আমরা ওয়ার্ডে করে আসছি, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বর্ডার, ফিল কালার, ফন্ট কালার, অ্যালাইন, এই পর্যন্ত। আচ্ছা, একটু দেখে নেই শর্টকাটে, জুম করে নিলাম, বাম পাশে যাই। আচ্ছা, এটাকে কেটে দিই, এখানে একটা ফুল নেম দিই, ইসলাম। তোমার এখানে সিরিয়াল কত? 14, 114। এখন দেখো, এখানে এই যে আমি যেই লেখাটা লিখলাম, এটা দুইটা জায়গায় যে এই সেলটাকে আইডেন্টিফাই করা যায়, মানে মূল কাজ যে দেখো এখানে এই যে ই নাম্বার কলামে আছে এই সেলটা, তাই না? ই কলামে আছে আর সিরিয়াল কততে আছে? 5। তাহলে এটা ডিফাইন করা যাবে E5 দিয়ে। E5 মানে আর কোন সেল বোঝানো যাবে না, E5 মানে শুধু এইটাই। পাশেরটাতে যদি আসি তাহলে এটা F5, রোটা সেম আছে এই জন্য 5ই, কলামটা পরিবর্তন হয়ে গেছে F5। এই জিনিসটাই দেখা যাবে এই যে বাম পাশে উপরে নেম বক্সে F5, F5, E5 এভাবে। আর এই লেখাটা দেখো পুরোটা কি বোঝা যাচ্ছে? এতটুকু থাকলে তো মনে হচ্ছে শুধু এই যে আমি যদি জুমটা কমাই দিই, কেউ যদি না জানে তাহলে তো বুঝবে শুধু নাম এতটুকু, এমডি আরাফ, আরাফ দিয়ে হয়তো দাড়ি দিয়ে দিছে বা ফুল স্টপ দেয় এরকম। তো এই ক্ষেত্রে আমরা যখন এই সেলটাকে সিলেক্ট করব তখন এই যে যে লম্বা বারটা আছে এই বারটাকে বলা হয় হচ্ছে ফর্মুলা বার। এই ফর্মুলা বারে পুরোটাই শো করবে যা যা লেখা আছে এই সেলের মধ্যে। ওকে, তাহলে এইটা হচ্ছে নেম বক্স, নাম মনে না থাকলে সমস্যা নেই, মাউসের পয়েন্টার আনলে এখানে শো করে। আর এটা হচ্ছে ফর্মুলা বার। সাধারণত এই সেলে কি লেখা থাকে এবং ফর্মুলা গুলো এখানে সুন্দর করে বসানো যায়, এই জন্য এটা নাম ফর্মুলা। আচ্ছা, প্রথমে আসি এই সেলটাকে আমরা ওয়ার্ডে কি করছি। ওয়ার্ডে হচ্ছে জুম করি, এখানে হচ্ছে সেম নামটাই লিখি, আরাফ ইসলাম। লেখার পরে এটাকে এভাবে সিলেক্ট করছি, তাই না? সিলেক্ট করে তারপর হচ্ছে যে হোমে এসে এক একটা জিনিস অ্যাপ্লাই করে ফেলছি যে যেটা প্রয়োজন। আচ্ছা, আর এইখানে আমাকে ওইভাবে এরকম ফর্মুলা বারে এসে সিলেক্ট করতে হবে না, বা এখানে ডাবল ক্লিক করে এইভাবে সিলেক্ট করতে হবে না। ডাবল ক্লিক যখন করবা তখন কিন্তু দেখো যে অপশন গুলো সব কি হয়ে গেছে? হাইড হয়ে গেছে। তাহলে কি করতে হবে? সোজা এটাতে জাস্ট একটা ক্লিক করলে এই ঘরে যা থাকবে সব অটো সিলেক্ট হয়ে যাবে। অটো সিলেক্ট হয়ে এখন তুমি বোল্ড দাও, ইটালিক দাও, আন্ডারলাইন দাও, এখান থেকে ফন্ট চেঞ্জ করো। ফন্ট বেশি স্টাইলিশ হয়ে গেছে, রেগুলার দেই, হ্যাঁ, ফন্ট চেঞ্জ করো, এখান থেকে সাইজ দাও, ইনক্রিজ, ডিক্রিজ। আচ্ছা, এরপর আছে হচ্ছে এই যে বর্ডার। বর্ডারটা কি? আমরা যখন এটা এই যে প্রিন্টে যাব, ফাইলে যে প্রিন্ট, তখন হচ্ছে ওই যে যে বক্সের ঘরগুলো যে দেখা গেছে এগুলো কিন্তু নেই। ওই যে ঘরের যে লাইনগুলো, এই লাইনগুলোকে বলা হয় গ্রিড লাইন। আমাদের ওই যে ছোটবেলায় যখন আমরা পড়ছি তখন ইংলিশ খাতা, অঙ্ক খাতা এরকম গ্রিড লাইন দেওয়া ছিল না, আগে থেকে ইয়ে করা। আচ্ছা, ওই এই লাইনগুলোকে বলা হয় গ্রিড লাইন। তো আমি যে বক্স বানাবো এই বক্সটাকে কি করে লক করব, বা ওই লাইনটাকে অ্যাড করব কি করে, ওইটাই হচ্ছে যে বর্ডার। বর্ডারে এসে এই যে অল বর্ডার দিলে তখন এই যে এই কয়টা ঘর বর্ডার হয়ে যায়। এখন যদি কন্ট্রোল পি দেই তাহলে কিন্তু এইগুলোকে যে বর্ডার হয়ে যায়। আচ্ছা, এখানে আরো একটা জিনিস, যে ধরো আমাদের এখন ওই যে আমরা টেবিল করছিলাম না, একটা টেবিল, একটু ওপেন করি, এই যে এই টেবিলটা, এই টেবিলে কয়টা কলাম ছিল? 1 2 3 4 5 6 7, 7টা কলাম। রো কয়টা? 7টা ছিল, 1 2 3, হ্যাঁ, 4 5 6 7, 7টা কলাম 7টা রো। এখানে একেবারে ইজি, যে তুমি এইভাবে ধরবা, ধরলে তুমি বুঝবা কোথায়, এই যে নেম বক্সে খেয়াল করবা, আমি এখান থেকে বাড়াচ্ছি, দেখো যে 10 আর আসছে, তার মানে কি 10টা রো। এই যে এখানে খেয়াল করো, হ্যাঁ, নেম বক্সে আমি যত যেখানে নিচ্ছি ওখানে এরকম কাউন্ট আসতেছে, 11টা রো 5টা কলাম আসছে। কলাম বাড়বে, ডান দিকে বাড়ালাম, 7C, রো বেড়ে গেছে, রো 10টা আছে, 9টা, 8টা, 7টা, 7 আর 7C। তাহলে এটা মানে কি, যে 7টা কলাম 7টা রো, হ্যাঁ, এখানে কাউন্ট হয়। তো এখন যদি আমি এটাকে বর্ডার করি তাহলে কিন্তু আমাদের এই যে টেবিলটা হয়ে যাবে। ওকে,
আচ্ছা, এখন এটাকে কালার দিব কি করে? ওই কালারকে বলা হয় এইখানের নাম ফিল কালার। ওয়ার্ডে ছিল হচ্ছে শেডিং, এই যে ওয়ার্ডে ছিল এই যে শেডিং, ওইটাই হচ্ছে এক্সেলে এসে হয়ে গেছে ফিল কালার। তো ফিল কালার কি? এই যে যে সেলগুলো আছে এগুলোকে সিলেক্ট করে আমি এই যে ফিল কালার এখান থেকে দিয়ে দিলাম, এগুলোকে হালকা সিলেক্ট করে দেন হচ্ছে আমি এখান থেকে যে হালকা একটা কালার। ওকে, এই হচ্ছে ফিল কালার। এরপর আছে টেক্সট কালার, এই কালারটা আছে, আমি ফন্ট কালারে যাই, ফন্ট কালার এসে তারপর হচ্ছে এখান থেকে অন্য একটা কালার। আচ্ছা, লেখাটার ব্যাপারে দেখো আমরা এই ফরম্যাটটা আগেই দেখি, যে আমি যখন প্রিন্টে যাচ্ছি, তোমার যে কোশ্চেনটা ছিল, আমরা যদি প্রিন্ট করি তাহলে তো নামটা বোঝাই যাচ্ছে না, তাহলে আমরা লিখে লাভ কি হলো? এই ক্ষেত্রে দুইটা কাজ করা যায়। একটা কাজ হচ্ছে এই যে এটা কত নাম্বার বা কত কলামে পড়ছে, ইতে, ইতে, আর সেল হচ্ছে ই5। ওকে, আচ্ছা, ই কলামে পড়ছে। এখন ই কলামটা যদি তুমি বড় করে দাও তাহলে তো এই লেখাটা দেখা যায়। তাহলে ই আর এফ এর মাঝখানে আসলে এরকম হচ্ছে একটা আইকন আসবে, যে তুমি ডানে বামে সরাতে পারবা, ক্লিক করে জাস্ট কানটা ধরে টেনে যতটুকু লাগবে ততটুকু বড় করে দাও। অথবা আমি যদি আন্ডু করি কন্ট্রোল জেড, অথবা ই আর এফ এর মাঝখানে এই পয়েন্টারটা আসার পরে যদি ডাবল ক্লিক করো মাউসে, তাহলে ও অটো স্পেস নিয়ে নেবে, তোমার লেখাটা যতটুকু থাকবে ঠিক ততটুকু স্পেস নিয়ে। ঠিক আছে, এখন কন্ট্রোল পি দেই, এই যে ওকে, এটাই হচ্ছে এই যে ফর্মেট। আচ্ছা, এরপর আসে হচ্ছে অ্যালাইনমেন্ট। দেখো আমাদের ওয়ার্ডে অ্যালাইনমেন্ট ছিল হচ্ছে চারটা, লেফট, সেন্টার, রাইট আর জাস্টিফাই। আর এক্সেল এর জন্য অ্যালাইনমেন্ট হচ্ছে ছয়টা। এখন ছয়টা কিসে কাজে লাগে? লেখাটা আছে, লেফট লাইনে আছে, আমি সেন্টার মাঝে নিতে পারি, আমি ডানে নিতে পারি, এই দিনটার কাজ। এই দিনটা তো কাজে লাগতেছে না। এই দিনটা কাজে লাগবে কখন? যখন হচ্ছে আমরা মাত্র কি বড় করছি, ই কলামটা। এখন যদি আমি 5 নাম্বার যেই রোটা আছে রোটাকে বড় করি, যে 5 আর 6 মাঝখানে আসলে এরকম আইকন আসে, ক্লিক করে টেনে ধরে একটু নিচের দিকে নিয়ে আসে, দেন হচ্ছে আমি কলামটাকে আরো বড় করে দিই, বাস। এখন দেখো বক্সে আমি যদি মাঝখানে রাখি তাহলে কোথায় থাকে? উপরের মাঝখানে। এখন আমি মাঝখানের মাঝখানে আনবো কি করে? তখনই হচ্ছে হ্যাঁ উপরে, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে মিডল আর এটা হচ্ছে বটম। ওকে, এই যে মিডলে দিলে তখন মাঝখানে আসবে। যদি বাম পাশের এইখানে আনতে চাই তাহলে কি দিব বলো তো? হুম, হ্যাঁ, এইটা থেকে লেফট, হ্যাঁ ওইটা থেকে বটম, রাইট। হ্যাঁ, এইটা সম্ভব। তাহলে যখন ছোট থাকতেছে তখন কিন্তু অ্যালাইনমেন্টে এত বোঝা যায় না। অ্যালাইনমেন্টের পরে আছে হচ্ছে অ্যাঙ্গেল বা ওরিয়েন্টেশন। অনেক টেবিলের লেখা দেখো না একটু বাঁকা করে সাজানো, যেমন এখানে সিরিয়াল লিখি, এখানে হচ্ছে নাম লিখলাম, এখানে হচ্ছে সাবজেক্ট দিই। আচ্ছা, এখন ধরো এই লাইনগুলোকে আমি সিলেক্ট করে তারপর হচ্ছে এই যে অ্যাঙ্গেল বা ওরিয়েন্টেশন আমি বুঝতেছি কি করে? এই যে লেখাটাই হচ্ছে এরকম বাঁকানো। ওকে, তাহলে হচ্ছে আমি সিলেক্ট করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, যে অ্যাঙ্গেলে দিব তখন হচ্ছে ওই লেখাটা এরকম অ্যাঙ্গেলে। এইটা ছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই আর কি। ঠিক আছে, যে এই লেখাকে বাঁকানো এইভাবে বাঁকাতে হবে। ওকে, দেন হচ্ছে তুমি চাইলে এটাকে যে তখন মাঝখানে নিয়ে আসো, হচ্ছে অ্যাঙ্গেল বা ওরিয়েন্টেশন। এরপর আছে র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সট কি? এখন হচ্ছে এইখানে যে নামটা লিখছো, বা যদি আমরা এখানে আরেকটা শীট নেই, যে শীটের ডান পাশে হচ্ছে যে প্লাস সাইনে ক্লিক করলে আরেকটা শীট ওপেন হবে, এখানে সেম আমরা তোমার নামটা আবার লিখবো, লিখলাম, লেখার পরে আবার এখানে 114 সিরিয়ালটা দিই। আচ্ছা, এখন একটা তো বড় করলাম যে কলাম বড় করা, আর এই এ বি আর সিটা দিয়ে দিছে নিচের দিকে র‍্যাপ টেক্সটে, এই যে র‍্যাপ টেক্সটের নিচের দিকে। তাহলে এখানে বোঝানো হয় যে লেখাটা আর ডান পাশে বড় না হয়ে ওই বাকি লেখাটুকু যতটুকু শো করতেছে ততটুকু শো করতেছে না, যতটুকু করতেছে না ততটুকু লেখা নিচের দিকে চলে আসবে। এমনিতে যদি তুমি রোটা বড় করো তাহলে কিন্তু লেখাটা আসবে না, লেখাটা ওইভাবেই থাকবে। তাহলে তুমি সিলেক্ট করে তারপর হচ্ছে যখন র‍্যাপ টেক্সট দিবা তখন কিন্তু লেখাটা বাকিটুকু কি নিচে চলে আসবে।
এটা হচ্ছে র্যাপটেক্স এর কাজ। কিন্তু যদি আবার তুমি কলামটাকে বড় করে দাও তখন কিন্তু আবার কলামেই থাকবে। তো র্যাপটেক্স মানে হচ্ছে যতটুকু লেখা ওই ঘরে সেলে থাকবে ততটুকু হচ্ছে ওই, যদি শো করতে চাও রোটাকে বড় করে তখন হচ্ছে র্যাপটেক্স। যে তুমি রো বড় করে দিছো কিন্তু এটা শো করবে না র্যাপটেক্স না করা হবে। দেন তুমি আবার এই যে অ্যালাইনমেন্ট করে দিবে। ওকে, এই পুরো এক্সেলের সবগুলো অ্যালাইনমেন্ট যদি একবারে করতে চাও তাহলে আগে বাইরে একটা ক্লিক করবা, ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে আগে সব অ্যালাইনমেন্ট সেট করে নিবা, তাহলে প্রত্যেকবার আর আলাদা আলাদা করে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে না। না হলে যে প্রত্যেকটা একটা একটা করবা আর হচ্ছে যে একটা একটা করে অ্যালাইনমেন্ট সেট করা লাগে, এটা কিন্তু একই সহজ কাজ, আমরা ইচ্ছা করে কঠিন করে করতেছি। মার্জ এন্ড সেন্টার, মার্জের কাজ কি ছিল মনে আছে? অনেকগুলো ঘরকে একটা ঘরে রূপান্তর করা। এই যে এইখানে যেমন এই যে 6টা রো মিলে একটা সেল হয়েছিল, তাহলে আমরা এখানে ওয়ার্ডে তো করছিলাম, এক্সেল আরো সহজ। শীট 1 এ চলে যাই, এখানে হচ্ছে ওই যে মার্চটা কত নম্বর কলামে ছিল 6। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে 6 এ আসি, 6 এ এসে এই যে প্রথমটা তো বাদ, পরেরগুলো সিলেক্ট করে জাস্ট এই যে মার্জ এন্ড সেন্টারে দিলে এম একবারে হয়ে গেল। প্লাস শুধুমাত্র এইটা না, ধরো আমি এখানে ওই যে আমাদের কি লেখা ছিল ব্রেক, না ব্রেক লেখা ছিল, তাহলে বি আর ই এ কে ব্রেক লিখলাম। এখন এই যে এই সেলটাকে সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করার পরে মার্জিন সেন্টারে ক্লিক করলাম, এটা যে অলরেডি চলে আসছে, দেন আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম। এখন যদি চাও একটু ডিজাইন করে দিতে যে এরকম করে দিয়ে দিলাম break। আর যদি ওইভাবেই নামাতে চাও তখন ওই যে একটা অক্ষরের পরে পরে এক একটা করে ইন্টার দিবা। এখন এখানে ইন্টার দিলে কিন্তু নিচের সেলে চলে যাবে, যে ইন্টার দিলে নিচের সেলে চলে আসে। তাহলে এখানে নিচে আসবা কি করে? নিচে আসতে গেলে তখন দিতে হবে হচ্ছে এই যে অল্টার আর ইন্টার। যদি নিচের দিকে আনতে চাও তাহলে অল্টার আর ইন্টার দিতে হয়। এই যে শর্ট কিছু জিনিসগুলো না জানলে কিন্তু কাজ অনেক কঠিন লাগে, অনেক। মানে এক্সেলে টেবিল থেকে নিয়ে শুরু করে ডাটা শিট এত করা সহজ, মানে তুমি তখন আর ডাটা শিট বা টেবিল হইলেই তুমি আর ওই যে ইয়েতে যাবে না, কারণ ওয়ার্ডে হচ্ছে তোমার এখানে যাবা, ইনসার্টে যাবা, এখানে টেবিলে যাবা, দেন এখান থেকে বুঝে নিতে পারো বা এখান থেকে আবার সেট করে তারপর নিবা। একটা ক্লিক করলে হচ্ছে আবার এদিক সেদিক করলে কিন্তু লাইনগুলো বাঁকা হয়ে যায়, কিন্তু এক্সেলে এইটা একেবারে সহজ, তোমার যতটুকু প্রয়োজন একেবারে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবা, উপরে নিচে বামে ডানে অ্যালাইনমেন্ট যেই ধরনের প্রয়োজন। মার্জিন সেন্টারে আরো একটা কাজ হচ্ছে, আমরা ওই যে একটা যেমন রেজাল্ট শিটটাই ওপেন করি। দেখো এই যে রেজাল্ট শিটে এই যে এ থেকে নিয়ে একবারে এম পর্যন্ত 1 নাম্বার রয়ে সবগুলো সেল মিলে একটা সেল হয়েছে না? তো এইভাবেই আমাদেরকে আলাদা করে আর ওই যে সেন্টার করতে হয় না, যেমন ওয়ার্ডে কিন্তু আলাদা করে সিলেক্ট করে আবার এই যে এগুলো অ্যালাইনমেন্ট বা ওই যে টেবিল অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন করতে হয়। কিন্তু মার্জ এন্ড সেন্টার করলে যেমন ধরো এ থেকে এম, এই যে আমরা এ থেকে নিয়ে এম পর্যন্ত সিলেক্ট করব, তার আগে একটু লিখে নেই, এখানেই লিখি যে রেজাল্ট শিট। রেজাল্ট শিট লিখলাম, এটাকে সিলেক্ট করে একটু বোল্ড করে দেই, একটু বড় করে দিই যাতে দেখতে লেখাটা ঠিক হয়। বাস এখন এইখান থেকে সিলেক্ট করে এম পর্যন্ত নিলাম, নেওয়ার পরে মার্জ এন্ড সেন্টার দিলে অটোমেটিক ওই সেলটা মার্জ হয়ে তারপর এটা সেন্টারে চলে আসবে লেখাটা। মার্জ এন্ড সেন্টারের পরে আছে হচ্ছে নাম্বার ফরম্যাট। সাধারণ অবস্থায় প্রত্যেকটা সেল থাকে যে জেনারেল ফরম্যাটে, হ্যাঁ প্রত্যেকটা সেল জেনারেল ফরম্যাটে থাকে। যখন ধরো আজকের ডেটটা তুমি এখানে লিখবা, যেমন 22 ফেব্রুয়ারি 2026 লিখে ইন্টার দিলা, তখন কিন্তু এটা কিসে কনভার্ট হয়ে গেছে কাস্টম। এখন তুমি চাইলে এটাকে লং ডেট শর্ট ডেটে কনভার্ট করতে পারো, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এই যে শর্ট ডেট দিলে এভাবে আসবে, লং ডেট দিলে এভাবে আসবে। ওকে ডেট। আচ্ছা আর কি হয়? আর হয় ধরো এখানে আমি তোমার ক্ষেত্রে 5,000 বা 50,000 লিখলাম। এখন 50,000 এটা কি কোনো কোয়ান্টিটি নাকি তোমার কোনো অ্যাসাইনমেন্টের নাম্বার নাকি আইডি নাম্বার, এটা তো বোঝা যাচ্ছে না। তো ধরো 50,000 টাকা তোমার স্যালারি, তো সেক্ষেত্রে আমরা এটাকে ডিফাইন করব কি করে? টাকার অংশ বুঝবা কি করে? ওই যে সাথে টাকার সাইন দেয়া থাকবে, তো তোমাকে কি করতে হবে? যে ডলার সাইনের উপর ক্লিক করতে হবে অথবা জেনারেল ফরম্যাট থেকে কারেন্সি বা অ্যাকাউন্টিং এ দিবা হিসাব নিকাশ, তখনই হচ্ছে এই যে কিন্তু
50,000 ডলারে আসছে। এখন আমাদের কি ট্রানজাকশন হয় ডলারে, না আমাদের হয় কিসে, টাকাতে, বিডিটিতে। তাহলে আমরা এটাকে চেঞ্জ করব, এখনই হচ্ছে যে ফরম্যাটিং এর মূল কাজ। ফরম্যাটিং এ এসে তারপর মোর নাম্বার ফরম্যাট, যে আমাদের এটা প্রয়োজন নেই। দেন অ্যাকাউন্টিং এ আছে, যে অ্যাকাউন্টিং আমরা নিছিলাম একটু আগে। তারপর এই যে সিম্বল, সিম্বল থেকে এখানে ফার্স্ট লিখতে হবে বিডিটি, তখন এই যে বিডিটি টা চলে আসবে। মাউস আনলে আবার এরকম করে টানা লাগে, কিন্তু যদি তুমি হচ্ছে ডিরেক্ট লেখো তাহলে ওই যে ইন্টার দিয়ে দিবা, বিডিটি লিখে ইন্টার দিয়ে দিলে তাহলে ওইটাই সিলেকশন অবস্থায় থাকে। আর এইটা কাটার কোনো সুযোগ নেই, ধরো ভুলে আরেকটা আসছে, এই যে ব্যাক স্পেস দিলে কিন্তু কাটবে না, তুমি ডিরেক্ট আবার লিখবা বিডিটি, তখন আবার আসবে। ওকে, ইন্টার আবার ইন্টার, শেষ। এই যে বিডিটি বাংলাদেশি টাকা 15,000। ওকে, তো এটা ডলার সাইন দিয়েও তারপর হচ্ছে কাস্টম ফরম্যাটে আসতে পারো, অথবা এই ফরম্যাটিং এ এসে, নাম্বার ফরম্যাটিং এ এসে এখানে অ্যাকাউন্টিং দিয়ে তারপর আবার মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যে বিডিটি তে কনভার্ট করতে পারো। আচ্ছা, টাকারও একটা সিম্বল আছে, হ্যাঁ, এখানে এই যে বাংলা বাংলাদেশ, হ্যাঁ, এই যে বাংলা বাংলাদেশ, ওকে দিয়ে দাও, এই যে টাকার সিম্বল। এটা আবার হচ্ছে যে শর্টকাট লিখলে আসে না, হ্যাঁ, ওইটা আবার খুঁজে বের করতে হয়। এই হচ্ছে নাম্বার ফরম্যাট আর ডলার সাইন। আচ্ছা, এরপর আছে ইনক্রিজ ডেসিমেল আর ডিক্রিজ ডেসিমেল। ডেসিমেল মানে কি, আর দশমিক, দশমিক। এখন ইনক্রিজ ডেসিমেল মানে দশমিকের পরের সংখ্যা বৃদ্ধি পাবে। এখন দশমিকের আমাদের আর পয়সার কোনো হিসাব আছে পয়সাতে? 5 টাকায় তো খুঁজে পাওয়া যায় না, 2 টাকাও এখন নেই, কিন্তু তবুও পয়সাতে একটা হিসাব অ্যাকাউন্টিং এখনো রাখা হয়, যেমন বিকাশ, নগদ বা তুমি যে কোনো ব্যাংকিং অ্যাকাউন্টে দেখবে পয়সার হিসাব আছে, কিন্তু রেগুলার বেসিসে পয়সার হিসাবটা নেই। তাহলে তুমি এই যে দশমিকের পরে আবার দুইটা শূন্য, এগুলো যদি না রাখতে চাও তাহলে হচ্ছে এখান থেকে যে ডিক্রিজ ডেসিমেল দিলে এখান থেকে যে ডেসিমেল সংখ্যাগুলো চলে যাবে। আর যদি বাড়াতে চাও তখন হচ্ছে এখান থেকে বাড়িয়ে দিবে। ওকে, তো এই হচ্ছে আমাদের 3.1 হোমের একবারে ফন্ট থেকে এই যে ডেসিমেল পর্যন্ত।